সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুবাস অনলাইন ইংলিশ ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফ, লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, নর্ডেম কলেজ ময়মনসিং। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এবং 2025 ও 2026 ব্যাচের একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করব। এবং আজকের মূল বিষয়টা হচ্ছে যে একটি প্যাসেজ আমরা কিভাবে পড়তে পারি খুব ভালো একটা প্রিপারেশনের জন্য। আজকে আমরা যে প্যাসেজটি আলোচনা করব সেই প্যাসেজের নাম হচ্ছে হোয়াট ইজ আ ড্রিম। এটা খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ, 25 সালের জন্য গুরুত্বপূর্ণ, 26 সালের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। তো হোয়াট ইজ আ ড্রিম, এই প্যাসেজটা পড়ার মাধ্যমে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে প্রত্যেকটা প্যাসেজ আমরা কোন স্টাইলে পড়লে আমরা খুব ভালো একটা প্রিপারেশন আমরা নিতে পারি। তো যখন আমি একটি প্যাসেজ স্টার্ট করব, সেই প্যাসেজটা আমাকে সবসময় 3 ভাগে ভাগ করতে হবে। আমরা যে কোনো প্যাসেজ, সেটা ড্রিম হোক, সেটা ম্যান্ডেলা হোক, সেটা অ্যাডোলেসেন্স হোক, আমরা যখনই কোনো প্যাসেজ পড়বো সেটাকে আমরা সবসময় 3 ভাগে ভাগ করব। আবার প্রথম ভাগে থাকবে যে হোয়াট দ্য টেক্সট বুক ডিমান্ডস অথবা হোয়াট দ্য টেক্সট বুক ডেলিভার্স। টেক্সট বুক আমাদেরকে কি ডেলিভার করতেছে বা কি চাচ্ছে, এই টেক্সট বুকের আলোকে আমরা কি করব, এই প্যাসেজের মিনিং গুলো আমরা বোঝার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ভোকাবুলারি শেখার চেষ্টা করব। সেখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। পার্ট বি তে যেটা হবে, দ্বিতীয় ভাগ, সেটা হচ্ছে আমি যে প্যাসেজটা পড়বো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ গ্রামার থাকতে পারে, যে গ্রামার গুলো আমরা একটু অ্যানালাইসিস করার ট্রাই করব। তোমরা জেনে থাকবে যে তোমাদের যে অ্যাডমিশন টেস্টের এক্সাম রয়েছে সেখানে ম্যাক্সিমাম গ্রামার কিন্তু আসলে এই ফার্স্ট পেপার বই থেকে কিন্তু তোমাদের আসে। তাহলে আমরা যদি সেটা অ্যানালাইসিস করে পড়ি তাহলে আমাদের অ্যাডমিশন টেস্টের আগেও কিন্তু একটা ভালো প্রিপারেশন হতে পারে। এবং নাম্বার 3 তে গিয়ে আমরা একটা অ্যাসাইনমেন্ট করব, যেমন এই প্যাসেজ থেকে থাকতে পারে কোয়েশ্চেন আনসার, এই প্যাসেজ থেকে থাকতে পারে এমসিকিউ, এই প্যাসেজ থেকে থাকতে পারে ফ্লো চার্ট, এই প্যাসেজ থেকে থাকতে পারে কিন্তু সামারি রাইটিং। তাহলে এই প্যাসেজ থেকে যা যা থাকতে পারে সেটার উপরে কিন্তু আমরা একটা টাস্ক কিন্তু আমরা গ্রহণ করব। তাহলে কথা না বাড়িয়ে চলো আজকে আমরা হোয়াট ইজ আ ড্রিম এটাকে আমরা 3 ভাগে ভাগ করে কিভাবে পড়তে পারি সেই দিকে একটু আমরা খেয়াল করি। তো প্রথমেই আমরা ড্রিম প্যাসেজের একটি পার্ট আমরা নিয়েছি। আমি তোমাদেরকে একটু সহজ করে বলার জন্য বলছি যে আমরা কখনোই পুরো প্যাসেজটা একবার পড়লাম আরেকবার বাংলা অর্থ পড়লাম এইভাবে আমরা কখনো আগাবো না। আমরা প্রয়োজন পড়লে একটি প্যাসেজ আমরা 2 থেকে 3 দিন করে সময় নিব, 3 দিন করে ভাগ করে করে আমরা প্যাসেজটা শেষ করব। অর্থাৎ একটা প্যাসেজের ফুল পার্ট আসলে আমার পড়ার দরকার নেই। প্রথমেই ধরো আজকে আমি ঠিক একটা প্যারা আমরা আলোচনা করব, এতটুকু অংশ আলোচনা করব, এই অংশের ভিতরে যত কিছু আছে সমস্ত কিছু আজকে আমরা ভালো করে বোঝার ট্রাই করব। এখন এইখানে আমি কতগুলো বাক্য দেখতে পাচ্ছি, তাই না, কয়েকটা প্যারা আমি দেখতে পাচ্ছি। তোমরা মনে রাখবে ইন্টারমিডিয়েট প্যাসেজ গুলোতে সাধারণত 2 ধরনের মিনিং থাকে, একটা হচ্ছে সারফেস মিনিং এবং আরেকটা হচ্ছে ইনার মিনিং। সারফেস মিনিং হচ্ছে ধরো ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্ন আকর্ষিত করেছে। এইটার অর্থ যে হুবহু আমি তোমাকে বলছি এটাকে বলে সারফেস মিনিং, কিন্তু এর ভিতরেও কিছু কিন্তু মিনিং আছে, অর্থাৎ রাইটার আমাদেরকে কিছু বোঝাতে যাচ্ছে। এই ভিতরের মিনিং গুলো বোঝার জন্যই কিন্তু প্যাসেজ গুলো আলোচনা করতে হবে আমাদের। এবং আমরা যখন ইনার মিনিং গুলো আমরা আলোচনা করে বের করতে পারবো তখনই কিন্তু শুধুমাত্র আমরা কি কোয়েশ্চেন আনসার বা সামারি রাইটিং এ ভালো একটা নাম্বার কিন্তু আমরা পেতে পারবো। তাহলে এই প্যাসেজটা স্টার্ট করব আমরা কিভাবে, এখান থেকে আমরা প্রথমে সারফেস মিনিং এবং ইনার মিনিং দুটো জিনিস আমরা বোঝার চেষ্টা করবো। এবং এখানে আমি কিছু নতুন নতুন ভোকাবুলারি পেতে পারি, যে নতুন ভোকাবুলারি গুলো আমরা কি করব, একটু লিস্ট আপ করবো আলাদা করে এবং সেগুলো আমরা কিন্তু শেখার চেষ্টা করব। তাহলে গাইস একটু দেখো, আমরা যদি স্টার্ট করি তাহলে প্রথমে কি আছে, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্ন আকর্ষিত করেছে। তাহলে ফ্যাসিনেট এই শব্দটা আমাদের কাছে নতুন আসতে পারে, তাই না? তাহলে ফ্যাসিনেট মানে কি? ফ্যাসিনেট মানে হচ্ছে অ্যালিউর করা, ফ্যাসিনেট মানে হচ্ছে অ্যাট্রাক্ট, মানে আকর্ষণ করা। তুমি যদি বলো যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, তাহলে ফ্যাসিনেটের বাংলাটা আমরা কি বলতে পারি? আকর্ষণ করা, আকর্ষণ করা। তাহলে স্বপ্ন আকর্ষণ করেছে, কাদেরকে আকর্ষণ করেছে? ফিলোসোফারদেরকে। কতদিন ধরে আকর্ষণ করছে দেখো, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। অর্থাৎ বলতে যাচ্ছে যে স্বপ্নগুলো দার্শনিকদের আকর্ষণ করেছে হাজার হাজার বছর ধরে। বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড,
কিন্তু সাম্প্রতিক সময়ে স্বপ্ন কি হয়েছে, সাবজেক্ট মানে বিষয়বস্তুতে পরিণত হয়েছে। কোন বিষয়বস্তুতে? দেখো, টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, বাস্তবিক গবেষণা এবং বৈজ্ঞানিক পড়াশোনার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে এখানে আমরা নতুন আরেকটা কি পেলাম, আরেকটা শব্দ পেলাম, এম্পিরিক্যাল, যার অর্থ আমি কি বলেছি, প্র্যাগমেটিক, অর্থাৎ প্র্যাকটিক্যাল, রিয়েলিস্টিক, অর্থাৎ বাস্তবিক। তাহলে এই বাক্যটা আমি আরেকবার তোমাদের জন্য পড়ছি এবং কিভাবে ভেঙে ভেঙে পড়ছি সেটা একটু বোঝার চেষ্টা করো। একবারে কখনো পড়বো না, আমরা কিন্তু এই ভুলটা করে থাকি সবসময়। আমার প্রিয় ছাত্র বন্ধুরা দেখো, আমরা অনেক সময় এইভাবে পড়ি, dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research and scientific study. স্বপ্ন আকর্ষণ করে দার্শনিকদেরকে হাজার হাজার বছর ধরে, কিন্তু সাম্প্রতিক সময় স্বপ্ন বৈজ্ঞানিক বিষয়বস্তু এবং বাস্তবিক গবেষণার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। আমরা কখনোই এইভাবে বলবো না। আমরা যখন যত দুর্বল হই না কেন, আমরা বাক্যগুলোকে ভেঙে ভেঙে পড়বো, তাহলে আমার কিন্তু মনে থাকবে এবং নতুন ভোকাবুলারি গুলো কিন্তু আমরা খুব সুন্দর করে মনে রাখতে পারবো। তাহলে কিভাবে পড়বো? দেখো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্ন আকর্ষণ করেছে বা আকর্ষণ করেছে। কাদেরকে করেছে? দেখো তো, ফিলোসফার্স, দার্শনিকদের আকর্ষণ করেছে। ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার বছর ধরে। তো এখানে কেন থাউজেন্ডস অফ ইয়ার্স আসছে এটা আমরা এই স্লাইড পরে আলোচনা করব কিছুক্ষণ পরে, যে আসলে কেন থাউজেন্ডস বসলো, ঠিক আছে? তো এখানে একটু দেখো, আমি যখন ফ বলেছি উচ্চারণটা কিন্তু ফর বলি নাই, কি বলেছি? ফ। তো ফার্স্ট পেপার যখন আমরা পড়বো তখন কিন্তু প্রোনাউন্সিয়েশনের দিকেও কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। আমি আবার বলছি, দেখো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্ন আকর্ষণ করেছে, ফিলোসফার্স, দার্শনিকদেরকে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে, বাট অনলি রিসেন্টলি, কিন্তু সাম্প্রতিক সময়েই। তুমি যদি বলো রিসেন্টলি, দেখেন এটার একটা নিয়ম আছে, এই নিয়মটা নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই। বলছে অনলি রিসেন্টলি মানে মাত্র সাম্প্রতিক সময়, কিন্তু যখন অনলি রিসেন্টলি অ্যাডভার্বের পরে সাবজেক্ট না বসে ভার্ব বসে, তখন সেই অ্যাডভার্বের সাথে রস্যই কিন্তু হয়ে যায়। এই গ্রামাটিক্যালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা কিন্তু অবশ্যই আমাদের এই এডুবস অনলাইন একাডেমিতে এই সমস্ত গ্রামার নিয়ে কিন্তু আলোচনা হবে। তো এটার অর্থ কি দাঁড়াচ্ছে, কিন্তু একেবারে সাম্প্রতিক সময়েই কি হয়েছে, ড্রিমস বিন সাবজেক্টেড, স্বপ্ন বিষয়বস্তু হয়েছে, এম্পিরিক্যাল রিসার্চ, বাস্তবিক গবেষণায়, অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, এবং বৈজ্ঞানিক পড়াশোনার মধ্যে কি অন্তর্ভুক্ত হয়েছে। এখন স্বপ্ন কি? আসলে স্বপ্ন নিয়ে আমরা চিন্তা যদি করি তাহলে আমরা কি পাই সেটা একটু দেখো। চান্সেস আর দ্যাট, মানে চান্স আছে, তুমি যদি স্বপ্ন নিয়ে গবেষণা করো তাহলে কি যে চান্সটা আছে সেটা হচ্ছে, you have often found yourself puzzling over the content of a dream. এখানে বলতেছে যে যে চান্সেসটা আছে, তুমি যদি গবেষণা করো, দেখা যাচ্ছে you have often found yourself puzzling. পাজলিং মানে তুমি নিজেকে কি হতভম্ব একটা সিচুয়েশনে পেতে পারো, মানে হতবুদ্ধি হয়ে যেতে পারো। তাহলে পাজলিং শব্দের অর্থ আমরা কি বলতে পারি, যে হতবুদ্ধি। কি? হতবুদ্ধি। আমার বাংলা হাতের লেখা একটু খারাপ, তো কষ্ট করে একটু শোনার সাথে সাথে একটু দয়া করে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। তাহলে যে কথাটা আমি বলতে যাচ্ছি, যে চান্সেস রয়েছে তুমি নিজেকে খুঁজে পেতে পারো বা খুঁজে পেয়েছো হতভম্ব সিচুয়েশনে। কিসের উপর? ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম, অর্থাৎ স্বপ্নের বিষয়বস্তু। এটা না চিন্তা করতে গেলে তুমি নিজেকে কি হতভম্ব অবস্থায় কিন্তু তুমি আসলে নিজেকে খুঁজে পেতে পারো। or perhaps, অথবা you have wondered why you dream at all, তাহলে তুমি কেন এই স্বপ্নটা একেবারে দেখলে, তুমি ওন্ডার হয়ে যেতে পারো, অবাক হয়ে যেতে পারো। তাহলে বাক্যটা আসলে বোঝাতে যাচ্ছে যে তুমি যদি এই স্বপ্নের বিষয়বস্তু এবং তুমি যদি কেন স্বপ্ন দেখেছো এটা নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করো, তাহলে তুমি নিজেকে খুঁজে পাবা কোথায়? পাজলিং, বুদ্ধি বা হতভম্ব সিচুয়েশনে তুমি নিজেকে খুঁজে পাবা, অথবা তুমি অবাক হয়ে যাবা যে কেন এই স্বপ্নটা তুমি দেখলা। ধরো কথা নাই বার্তা নাই, তুমি স্বপ্ন দেখলা যে তুমি কোনো একটা নায়িকাকে নিয়ে তুমি দুবাইতে ঘুরতেছো, তখন তুমি চিন্তা করবে, কি রে ভাই,
আমি এত স্বপ্ন থাকতে আমি অমুক নায়িকাকে নিয়ে কেন আমি দুবাইতে ঘুরতেছি, অথবা তোমার কথা নাই বাড়তে নাই, তুমি স্বপ্ন দেখতেছো যে তুমি ডাস্টবিনের মধ্যে ঘুমায় আছো। কিরে ভাই, আমি ডাস্টবিনের মধ্যে কেন ঘুমায় আছি? আমার বাসায় এত আলিশান জায়গা আছে, আমি ডাস্টবিনে কেন ঘুমায় আছি, তাই না? এরকম স্বপ্ন দেখে চিন্তা করলে আমার মাথার মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে আমি হতভম্ব সিচুয়েশনে পড়ে যাই, অথবা আমি চিন্তা করি আমি এই স্বপ্ন কেন দেখলাম, আমি তো কিছু বুঝতে পারলাম না এই স্বপ্ন আমি কেন দেখলাম। তাহলে চলো ফার্স্ট লেটস স্টার্ট বাই আনসারিং এই বেসিক কোয়েশ্চেন। দেখো খুব সুন্দর করে কিন্তু প্রোনাউন্সিয়েশন করা যায়। কি বলছে? ফার্স্ট লেটস স্টার্ট। যখন এই যে লেটস, আমরা লেটস বলি তাই না, কিন্তু যখন নেটিভরা আসলে প্রোনাউন্সিয়েশন করে তারা খুব সুন্দর করে বলে লেটস। কি বলে? লেটস। লেটস স্টার্ট বাই আনসারিং এই বেসিক। কি বললাম? বেসিক। আমরা কিন্তু বলি এই তোর বেসিক নাই, তোর বেসিক দুর্বল। আসলে বেসিকও না বেসিকও না, ইট শুড বি বেসিক, ইট শুড বি বেসিক। ফর এক্সাম্পল এ সাউন্ড শুড বি এই, আমরা বলতে পারি এই বল, আমরা বলতে পারি নেচার। যদি আমরা বলি তোর নেচার খারাপ, না, ইট শুড বি নেচার, ইট শুড বি নেচার, ইট শুড বি স্টেশন, নট স্টেশন। তো আমরা এইভাবে কিন্তু এ সাউন্ডটা কিন্তু কখন এই হয় কখন এ হয় এগুলো সম্পর্কে কিন্তু আমরা ধারণা নিতে পারি। এবং এইখানে আমরা কুইজ চেইন বলি, আসলে এটা গলার চেইন না, এটা হচ্ছে ক্রিশ্চান চানমিয়া। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে আসো লেটস স্টার্ট বাই আনসারিং আ বেসিক কোয়েশ্চেন। চলো আমরা একটা বেসিক কোয়েশ্চেন, বেসিক একটা প্রশ্ন, একটা মৌলিক প্রশ্নের আনসার দিয়ে আমরা প্যাসেজটা বা আমরা আসলে আমাদের ডিসকাশনটা কন্টিনিউ করতে পারি। প্রশ্নটা কি? হোয়াট ইজ আ ড্রিম? হোয়াট ইজ আ ড্রিম? খেয়াল করো আমার বন্ধুরা, ইট শুড বি হোয়াট, ইট শুড বি হোয়াট। এটা হ না কিন্তু, সাউন্ডটা কি? হোয়াট। আমরা আসলে বলে তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, না, ইট শুড বি হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট। অর্থাৎ উচ্চারণ হবে ওয়া। আমরা বলি ওয়্যার, না, এটা কি হবে? ওয়্যার। আমরা কি বলি? ওয়েন, ইট শুড বি ওয়েন, ইট শুড বি ওয়েন। সো গাইস আসলে আমরা প্যাসেজে চলে আসি। তো বলেছে ফার্স্ট লেটস স্টার্ট বাই আনসারিং এই বেসিক কোয়েশ্চেন, হোয়াট ইজ আ ড্রিম। চলো আমরা মৌলিক একটা প্রশ্নের উত্তর দিয়ে আমরা শুরু করব। স্বপ্ন কি? খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেন, যদিও বলেছে মৌলিক কোয়েশ্চেন। দেখো বলতেছে আ ড্রিম ক্যান ইনক্লুড, একটা স্বপ্ন অন্তর্ভুক্ত হতে পারে। একটা স্বপ্নের মধ্যে কি কি থাকে? দেখো একটা স্বপ্নের মধ্যে থাকতে পারে এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস। বলছে একটা স্বপ্নের মধ্যে কি থাকতে পারে? ইমেজ থাকতে পারে, কিছু ছবি থাকতে পারে, তাই না? থাকতে পারে আমার চিন্তা ভাবনা, যেটা আমি বেশি বেশি চিন্তা করি সেগুলো থাকতে পারে। আবার আমার আবেগ থাকতে পারে, যেটা আমার আবেগ আছে। ধরো আমি বাংলাদেশে খেলা হচ্ছে, সেটা আবেগ, আমি নিজে খেলা হতে চাই, বা আমার আর্জেন্টিনা বা ব্রাজিল আবেগ আছে, সেই আবেগটা কিন্তু আমার স্বপ্নের মধ্যে আসতে পারে। দ্যাট আর এক্সপেরিয়েন্স ডিউরিং স্লিপ। তাহলে কি বলেছে? যেটা আসলে আমরা অভিজ্ঞতা অর্জন করি, এই যে আমার স্বপ্নটা, এটা আমরা আসলে সাধারণত কোথায় দেখি, কখন দেখি? ডিউরিং স্লিপ, ঘুমের সময় আসলে আমরা এটা এক্সপেরিয়েন্স করে থাকি। তাহলে বলছে স্বপ্ন আসলে কি কি সাথে অন্তর্ভুক্ত বা কি কি নিয়ে অন্তর্ভুক্ত? স্বপ্ন, স্বপ্ন হচ্ছে ইমেজেস, স্বপ্ন হচ্ছে চিন্তা ভাবনা এবং আবেগ, ইমোশনস, এগুলো নিয়ে আসলে স্বপ্ন কি হয়? অন্তর্ভুক্তি হয়, যেটা আমরা আসলে আমাদের ঘুমের সময় আমরা কিন্তু এটার অভিজ্ঞতা বা এটা এক্সপিরিয়েন্স করে থাকি। এবার আমরা দেখব স্বপ্ন কেমন হতে পারে, কেমন স্বপ্নের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। দেখো তো বলতেছে ড্রিমস ক্যান বি, কি বলতেছে দেখো, বলছে ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি, স্বপ্ন এক্সট্রাঅর্ডিনারিলি, অসাধারণ ভাবে কি হতে পারে? ভিভিড। ভিভিড মানে ক্লিয়ার, মানে স্পষ্ট হতে পারে। অর ভেরি ভ্যাগ, আবার খুবই অস্পষ্ট হতে পারে। তাহলে ভিভিড শব্দের অর্থটা আমি কি বললাম গাইস? ভিভিড শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট, স্পষ্ট, আর ভ্যাগি হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট। তাহলে স্বপ্ন হতে পারে কি? ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড অর ভেরি ভ্যাগ। স্বপ্ন হতে পারে স্পষ্ট, আবার খুবই অস্পষ্ট, যে আমি কি দেখলাম, কাকে দেখলাম, আমি কালকে দেখলাম যে আমার সাথে কেউ একজন আছে, কিন্তু কে, আমি কিছুতেই মনে করতে পারতেছি না। এটাকে বলে ভেরি ভ্যাগ, মানে আনক্লিয়ার। আবার স্বপ্নে অনেক আনন্দ থাকতে পারে, তাই না? ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, অর্থাৎ কিছু আনন্দ ঘন আবেগ দিয়ে কিন্তু স্বপ্ন পরিপূর্ণ হতে পারে। অর ফ্রাইটেনিং ইমেজেস,
আবার কিছু আতঙ্কিত ইমেজও কিন্তু থাকতে পারে। তাহলে আমি একটা স্বপ্ন দেখি, আমি অনেকের সাথে কথা বলেছি, এই স্বপ্নটা সবাই দেখে। স্বপ্নের মধ্যে আমরা এমন হয় না যে আমি দৌড়াচ্ছি, মনে হচ্ছে কেউ আমাকে ধরে ফেলছে, কেউ আমাকে ধরে ফেলছে, হয় না এরকম যে আমাকে কেউ ধরে ফেলছে, কিন্তু আসলে ধরতে পারে কিনা তার আগে আমার ঘুমটা ভেঙে যায়। কিন্তু খুব আতঙ্কিত অবস্থায় কিন্তু আমরা থাকি, মনে হচ্ছে কেউ আমাকে ধরে ফেলছে, আমি পারছি না, আমি অনেক চেষ্টা করছি। এটাই বলতেছে যে আতঙ্কিত ইমেজও কিন্তু থাকতে পারে। আবার স্বপ্ন ফোকাসড হতে পারে, মানে তুমি কেন স্বপ্ন দেখেছো একেবারে বোধগম্য কিন্তু হতে পারে, স্পষ্টতর আন্ডারস্ট্যান্ডেবল হতে পারে, বোধগম্য, অথবা আনক্লিয়ার, অথবা কনফিউজিং। কেন দেখলাম, কনফিউজ, আমি এইটা কেন দেখলাম, এই ক্যারেক্টার কেন আমার মধ্যে আসলো, এই ধরনের চিন্তা কিন্তু আমার মধ্যে আসতে পারে। সো গাইস, আমি এই প্যাসেজটাকে 3টা অংশে ভাগ করেছি। তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, বাকি 2 পার্ট আমরা দেখবো যে স্বপ্নের প্রয়োজনীয়তা আছে কিনা এবং স্বপ্ন নিয়ে বিভিন্ন থিওরিস্টরা কিভাবে আলোচনা করেছে, বিশেষ করে সিগমন্ড ফ্রয়েড কিভাবে আলোচনা করেছে। তো আমি এই পার্টটা আমি পড়লাম, ঠিক এতটুকু পার্ট পরেই আমি এখন এটার ভিতরে ঢুকবো, অর্থাৎ এটার ভিতরে কি কি গ্রামার অ্যানালাইসিস করা যায়, কি কি ভোকাবুলারি আমরা পাইলাম, সেগুলা কিন্তু আমরা এখন খোঁজার চেষ্টা করবো। আমি আগেই বলেছি আজকের ক্লাসটা হচ্ছে একটা প্যাসেজ তুমি কিভাবে ভেঙে ভেঙে পড়লে সেই প্যাসেজ থেকে ভালো কিছু ইনফরমেশন তুমি পেতে পারো, যার দরুন তুমি এমসিকিউ, কোয়েশ্চেন আনসার, সামারি রাইটিং এবং ফ্লো চার্টে তুমি ভালো করতে পারো। তাহলে আমরা নেক্সট স্লাইডে একটু যাবো, কি কি ভোকাবুলারি আমরা পেয়েছি, তাই না? তাহলে তোমরা যার প্রয়োজন একটু দয়া করে তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ফ্যাসিনেট, ফ্যাসিনেটের সিনোনিম কি ভাই? আকর্ষণ করা, অ্যালিউর। আমরা যত বেশি সিনোনিম ফার্স্ট পেপার থেকে পড়বো তত বেশি উপকার আমার অ্যাডমিশন টেস্টের জন্য। এবং তোমরা জানো যে এগুলো আমার ফার্স্ট পেপারে এমসিকিউ তো থাকে, আবার সেকেন্ড পেপারেও কিন্তু আমাদের সিনোনিম অ্যান্টোনিম চলে আসে পরীক্ষায়। তো আমরা বেশি বেশি বাংলা অর্থ সহ যদি একাধিক সিনোনিম জানি, সেটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই কিন্তু ভালো। এম্পেরিক্যাল, এম্পেরিক্যাল মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল, প্র্যাগম্যাটিক্যাল, রিয়েলিস্টিক যেটাকে বলে, অর্থাৎ বাস্তবিক। এম্পেরিক্যাল শব্দের বাংলাটা হচ্ছে বাস্তবিক, অনেকটা প্র্যাগম্যাটিক্যাল মানে প্র্যাকটিক্যাল। তাহলে আমি কি বললাম? ফ্যাসিনেট মানে হচ্ছে আকর্ষণ করা বা আকর্ষিত করা, এম্পেরিক্যাল মানে হচ্ছে কি বাস্তবিক। পাজলিং, হতবুদ্ধি, হতভম্ব, পারপ্লেক্সিং, কনফিউজিং। আমরা পারপ্লেক্সিং বলতে পারি, আমরা কি বলতে পারি? কনফিউজিং বলতে পারি, অর্থাৎ আমরা কিন্তু পাজলিং এর সিনোনিম কনফিউজিং কিন্তু বলতে পারি। ভিভিড, ভিভিড মানে কি উজ্জ্বল বলছে, ব্রাইট মানে ক্লিয়ার, ভিভিড মানে কি স্পষ্ট, একেবারে স্পষ্ট। ভ্যাগু, ভ্যাগু মানে কি অস্পষ্ট, আনক্লিয়ার। জয়ফুল, জয়ফুল মানে কি আনন্দ ঘন, গ্ল্যাড। ফ্রাইটেন, প্যানিক করা, কিন্তু আতঙ্কিত করা। টেরিফাই করা, ফ্রাইটেন মানে কি টেরিফাই করা। আমি আবার বলছি দেখো, ফ্যাসিনেট মানে আকর্ষণ করা, এম্পেরিক্যাল মানে এক্সপেরিমেন্টাল, এটা অর্থ কি বাস্তবিক। পাজলিং বা পারপ্লেক্সিং হতভম্ব, ভিভিড মানে হচ্ছে স্পষ্ট, ব্রাইট বা ক্লিয়ার, ভ্যাগু মানে হচ্ছে অস্পষ্ট মানে আনক্লিয়ার, জয়ফুল মানে গ্ল্যাড, ফ্রাইটেন মানে আতঙ্কিত করা। তোমরা যারা একটু দুর্বল আছো ইংরেজিতে, তারা এই ধরনের সিনোনিম গুলাকে নোট করে আমরা কিন্তু কি করতে পারি? বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা বলতে পারি যে সে আমাকে আকর্ষণ করে, she always fascinates me। আমরা ফ্যাসিনেট ভার্ব, এই ভার্বটাকে ব্যবহার করে একটা বাক্য আমরা কিন্তু রচনা করতে পারি। আসলে তুমি যত বেশি সময় দিবা তত বেশি কিন্তু তুমি ইংরেজিতে ভালো করতে পারবা। ঠিক একইভাবে এম্পিরিক্যাল নিয়ে আমরা আলোচনা করতে পারি, এম্পিরিক্যাল এটা বাক্য তৈরি করতে পারি, পাজলিং দিয়ে বাক্য তৈরি করতে পারি, ভিভিড নিয়ে বাক্য তৈরি করতে পারি। এতে করে কি হবে? তুমি যত বেশি নতুন ভোকাবুলারি ব্যবহার করবে তত বেশি এই ভোকাবুলারি গুলো কিন্তু তোমার মনে থাকবে। অনেকে আমরা মনে করি দিনে 5টা করে মুখস্থ করব, না ভাই, এই কাজ করা যাবে না। আমি যখন কোনো নতুন ভোকাবুলারি শিখবো, সেটা হোক কোনো ইডিয়ম শিখলাম, হোক কোনো সিনোনিম শিখলাম, আমাকে সেই ভোকাবুলারি কি করতে হবে? আমার দৈনন্দিন জীবনে কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। এখন আমরা যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজ থেকে আমরা গ্রামার অ্যানালাইসিস করবো, মানে যতটুকু পড়লাম সেখান থেকে আমরা একটু গ্রামার আমরা অ্যানালাইসিস করবো, কেমন? তো আমি একেবারে প্রথম বাক্যটা দিয়েছি, কারণ আমি যদি চাই বা আমরা যদি চাই প্রত্যেকটা বাক্যকে কিন্তু আমরা কি করতে পারবো? গ্রামাটিক্যালি অ্যানালাইসিস করতে পারবো। তো যতটুকু আমি তোমাদেরকে সাহায্য করতে পারি, যতটুকু খুব বেশি দরকার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য এবং অ্যাডমিশনের জন্য,
ততটুকু অ্যাটলিস্ট আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের এই অনলাইন একাডেমিতে। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স, স্বপ্ন আকর্ষণ করেছে দার্শনিকদেরকে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। প্রথমে আমি যে গ্রামারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থাউজেন্ডের সাথে কেন এস বসলো। আচ্ছা, তোমাকে যদি বলে যে আমার কাছে 5,000 টাকা আছে, তাহলে $5,000 আছে, আমরা কি বলি? আমরা $5,000 ইংরেজি কি বলি? $5,000, তাই না? আমরা কিন্তু কখনোই কিন্তু থাউজেন্ডের সাথে কিন্তু এস বসাই না, বসাই? যদিও পাঁচটা কিন্তু প্লুরাল, প্লুরাল না, আমি কিন্তু এস বসাই না। আমরা যদি বলি যে 300 টাকা আছে, তাহলে কি বলবো? বা $300, $300, তাহলে দেখো 1,000 এটার সাথে কিন্তু কখনোই এস বসে না। ঠিক এরকম কয়েকটা জিনিস আমরা একটু লিখতে পারি। দেখো, আমি বলতে পারি যে 1,000, 100, মিলিয়ন, বিলিয়ন, এগুলোর সাথে কিন্তু এস বসে না। কিন্তু ধরো তুমি আমার কাছে আসছো, আসার সময় রাস্তায় তুমি অনেকগুলো মানুষ দেখলাম। তো তুমি যখন অনেকগুলো মানুষ দেখলা, তখন তুমি আমাকে বললা যে স্যার বা ভাইয়া, আমি তো আসার সময় দেখলাম যে শখানেক লোক দাঁড়ায় আছে, এই মোড়ের ভিতরে শখানেক লোক দাঁড়ায় আছে। বা তুমি বললা যে ভাই, আমি তো আসার সময় দেখলাম যে 1,000 খানেক লোক দাঁড়ায় আছে। আচ্ছা, তুমি যে বললা যে 1,000 খানেক লোক, শখানেক লোক, এগুলোকে তুমি গুনে বলেছো না আন্দাজ করে বলেছো? অ্যাবসলিউটলি রাইট, এগুলো তুমি কিন্তু আন্দাজ করে বলেছো। যখন আমরা অগণিত সংখ্যা বোঝাতে, আমি গুনে গুনে না, অগণিত সংখ্যা বোঝাতে আমি যখন 100, 1000, মিলিয়ন, বিলিয়ন এগুলো বসিয়ে থাকি, তখন কিন্তু আমরা তার সাথে কি বসাই? এস বসাই। কি বসাই? এস বসাই। অর্থাৎ আমি বলছি হাজার হাজার বছর, আমি জানি না যে কত হাজার বছরের কথা আমি বলতেছি, স্পেসিফিক কিন্তু আমি জানি না। যেহেতু অগণিত আন্দাজ করে বলতেছি, তখন এগুলোর সাথে কি বসে? এস বসে, এবং সাথে কি থাকে? অফ। অর্থাৎ তুমি বলতে পারো হান্ড্রেডস অফ পিপল। কি বলতে পারো? হান্ড্রেডস অফ পিপল, মানে শখানেক মানুষ তুমি কিন্তু দেখেছো, শখানেক মানুষ তুমি দেখেছো। তুমি বলতে পারো মিলিয়নস অফ ডলার্স, মিলিয়নস অফ ডলার্স। তুমি কিন্তু ডলার গুলো গুনো নাই ভাই, না গুনে কিন্তু তুমি বলতেছো মিলিয়নস অফ ডলার্স। তাহলে আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ যে গ্রামার, এই গ্রামারটা কিন্তু আমরা আসলে পেতে পারি যে আসলে কখন থাউজেন্ডের সাথে এস বসে, কখন 100 এর সাথে এস বসে, এটা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। এবার আরেকটা গ্রামার আমরা দেখবো, 2 নম্বর গ্রামার। এই একটা বাক্যে খুব ভালো করে দেখো তো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। আমি যদি হ্যাভ ফ্যাসিনেটেড যদি দাগ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ড্রিমসটা কি ভাই? সাবজেক্ট। তারপরে কি বসেছে? একটা সাহায্যকারী ভার্ব হ্যাভ। তারপরে কি বসেছে? ফ্যাসিনেটেড, ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বে কি? পাস্ট পার্টিসিপল। তাহলে এই বাক্যটাকে আমি বলতে পারি এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যখন তুমি একটা কোনো বাক্যে ফ ইউজ করবে, কি ইউজ করবে? ফ, অর্থাৎ ধরে ক্ষেত্রে তুমি বলতে পারো 3 দিন ধরে, তুমি বলতে পারো 5 ঘন্টা ধরে, তুমি বলতে পারো 2 ঘন্টা ধরে। এরকম ফ যখন, এটা অর্থ কি হবে? ধরে, কোনো সময় ধরে, কোনো সময় থেকে বা ধরে, তখন ওই বাক্যটা কিন্তু পারফেক্ট টেন্সে হয়। সেটা পারফেক্ট হতে পারে, আবার পারফেক্ট কন্টিনিউয়াসও কিন্তু হতে পারে। এখন সেটা প্রেজেন্ট হবে না পাস্ট হবে, সেটা তোমার সময়ের উপর ডিপেন্ড করবে, তুমি কোন সময় নিয়ে আলোচনা করছো। তাহলে আমরা কি বলতে পারি যে একটি বাক্যে যদি ফ বা সিন্স থাকে, তাহলে ওই মানে প্রেপোজিশন হিসেবে, যার অর্থ কি হবে? ধরে বা থেকে, তাহলে ওই বাক্যটা হয় পারফেক্ট টেন্সে হবে, অথবা ওই বাক্যটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। অর্থাৎ আমি যদি বলি, দেখো খেয়াল করো, she has been ill for 3 days, for 3 days। তাহলে আমি কি দেখতেছি? দেখো ভাই, আবার খেয়াল করো, she has been, তাহলে has been, has হচ্ছে অক্সিলারি ভার্ব, been হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা কি হয়েছে? প্রেজেন্ট পারফেক্টে আছে। কেন এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট করলাম? কারণ এখানে কি আছে? for 3 days, for 3 days।
ঠিক একইভাবে আরো একটা বাক্য আমরা লিখতে পারি, দেখো খেয়াল করো, এটা আমরা ইসে লিখি, আমরা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিন্তু লিখতে পারি। দেখো, it has been raining for 2 hours। তাহলে কি দেখলাম, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা ইউজ করলাম, অর্থাৎ বৃষ্টি হচ্ছে কতক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্বের কি ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এইভাবে কিন্তু আমরা যখন প্যাসেজ করব সেখান থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ গ্রামার আমরা কিন্তু বের করতে পারবো। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ গ্রামার ছিল যেটা আমরা এই প্রিভিয়াসে আমরা দেখবো, একটু খেয়াল করো যে অনলি রিসেন্টলি কেন বসেছে। আমি একটু বলেছিলাম এটাকে বলা ইনভার্সন অফ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের উপর জোর দিলে সব সময় অ্যাডভার্বটা আগে বসে, দেন সাহায্যকারী ভার্ব বসে, দেন হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে মেইন ভার্বটা আসলে বসে। যেমন আমরা ছোটবেলায় পড়ি না, no sooner had we reached the station than the train left, hardly had we started our game, এগুলো আমরা পড়ি না। এই যে হার্ডলির পরে কেন হ্যাড বসলো, নো সুনার পরে কেন হ্যাড বসলো, এটাই কিন্তু আসলে ইনভার্সন অফ অ্যাডভার্ব। আমরা এই বিষয়গুলো আমাদের আসলে এই অনলাইন ক্লাসগুলোতে আমরা কিন্তু এগুলো খুব বিস্তারিত আলোচনা করব, যাতে করে একটা প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ গ্রামার গুলো যারা তোমরা অবশ্যই শিখতে পারো। তো আমরা এবার চলে যাবো আমাদের 3 নম্বর সেক্টরে, অ্যাসাইনমেন্ট, যেটাকে বলেছি আমি তোমাদের যে আমরা এই প্যাসেজ থেকে কি কি আসতে পারে। আমি আগেই বলেছি এটা খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। তো আমি যতটুকু আলোচনা করেছি ঠিক ততটুকু থেকে কি কি এমসিকিউ আসতে পারে আমাদের পরীক্ষায়, আসো আমরা দেখি। প্রথমে কি বলেছি, ফাজলিং। ফাজলিং কথাটা কি মনে আছে তোমাদের সবার? ফাজলিং কথাটা কি, যে হতভম্ব হয়ে যাওয়া, তাও না? ফাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, তাহলে যে স্বপ্নের বিষয়বস্তু যে হতভম্ব হওয়া, এটার মানে কি, হোয়াট ডাজ ইট ইমপ্লাই, এটা বলতে কি বোঝাচ্ছে, এটা বলতে কি, এটা কি অর্থ নিহিত করতেছে। দেখেন কি কি আছে, এটা আছে, এটা মানে হচ্ছে থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ ড্রিম, স্বপ্নের বিষয়বস্তু নিয়ে বেশি চিন্তা করা বোঝাচ্ছে, নাকি থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য কন্ডিশন অফ ড্রিম, স্বপ্নের শর্ত নিয়ে কি আসলে বেশি চিন্তা করা বোঝাচ্ছে, নাকি থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য স্যাটিসফ্যাকশন অফ ড্রিম, নাকি স্বপ্ন দেখে তুমি কতটুকু সন্তুষ্ট হইলা এইটা নিয়ে বেশি চিন্তা করা বোঝাচ্ছে গভীরভাবে, নাকি হালকা ভাবে চিন্তা করা বোঝাচ্ছে স্বপ্নের বিষয়বস্তু নিয়ে, কোনটা? আমরা কিন্তু বলেছি যে ফাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, কন্টেন্ট মানে কি, বিষয়বস্তু। তাহলে কন্টেন্ট বিষয়বস্তু মানে কি, আমরা সাবজেক্ট বলতে পারি না? তার মানে বোঝাই যাচ্ছে তুমি যখন স্বপ্নের বিষয়বস্তু নিয়ে বেশি চিন্তা করবা, তাই আছে না, যে চান্সেস আর দ্যাট you often found yourself puzzling over the content of dream, মানে যখন তুমি বেশি চিন্তা করবা তখনই কিন্তু তুমি তোমার নিজেকে কি করবা, হতভম্ব সিচুয়েশনে খুঁজে পাবা। তাহলে তোমরাই বলো আনসার কি হবে, বলো। ডেফিনেটলি আনসার হবে প্রথমটা, অর্থাৎ স্বপ্নের বিষয়বস্তু নিয়ে গভীরভাবে চিন্তা করা কি আসলে এটা ইমপ্লাই করতেছে। আচ্ছা, পরেরটা কি হতে পারে, where are the images, thoughts and emotions of dream of a dream experience? ভাই, আমরা এই স্বপ্নের মধ্যে ইমেজ, থট, ইমোশন কখন চিন্তা করি ভাই? দেখো তো, ঘুমের পরে, ঘুমের আগে, হাঁটার সময়, না স্বপ্নের সময়, কোনটা কোনটা হবে আনসার? ডেফিনেটলি স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে, ডিউরিং স্লিপ। আমরা স্বপ্নে এক্সপিরিয়েন্স করি কখন? ঘুমের মধ্যে, ডিউরিং স্লিপ। খুবই সহজ এটা। পরেরটা দেখো, ফ্যাসিনেটেড। ফ্যাসিনেটেড শব্দের বাংলা কি, তাই না? তো প্যাসেজে যে ফ্যাসিনেটেড আছে মানে কি, আকর্ষণ করেছে বা আকর্ষিত। এখন আমাকে প্রথমে দেখো, আনঅ্যাট্রাকটিভ আছে, আগলি আছে, রিপালসিভ আছে, ক্যাপটিভেটেড আছে। তো আনঅ্যাট্রাকটিভ মানে কি, আকর্ষণ না করা, তাই তো, অনাকর্ষিত করা। আগলি মানে কি, কুৎসিত। রিপালসিভ মানে হচ্ছে বেশি একটা ভালো না লাগা। ক্যাপটিভেটেড মানে হচ্ছে আকর্ষণ করা, বিমোহিত করা। তাহলে ফ্যাসিনেট শব্দের সিনোনিম কি হতে পারে? ক্যাপটিভেটেড। এইভাবে কিন্তু পরীক্ষা আছে, আমি তো যতগুলো লিখেছি বোর্ড কুইশনে কিন্তু এগুলো এসেছে, সেখান থেকে কিন্তু আমি টুকে নিয়েছি। নেক্সট খেয়াল করো, ফাজলিং। এই ফাজলিং মানে কি, বলো। ফাজলিং মানে কি, উইচি। উইচি মানে কি, একটু বেশি বুঝে টুঝে, বেশি দুষ্ট এরকম। জেনুইন মানে কি, খাঁটি।
এনলাইটেনিং মানে কি? আলোকিত করা, আলোকিত। কনফিউজিং মানে কি? দ্বিধা দ্বন্দ্ব। মনে আছে না তোমাদের? পাঁচ দিকের সিনোনিম কি? অবশ্যই কনফিউজিং। পাঁচ দিকের সিনোনিম অবশ্যই কনফিউজিং। ভিভিড, ভিভিড মানে কি? মনে আছে তো? খুবই স্পষ্ট। তাহলে বলো, ডাল কি স্পষ্ট? উইক স্পষ্ট? ভ্যাগু স্পষ্ট? ভ্যাগু মানে কি? অস্পষ্ট। আর ক্লিয়ার মানে স্পষ্ট। একেবারে ঠিক এইভাবে কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। একটা কোয়েশ্চেন আমরা এখানে আলোচনা করি, আসো। সরি, আরেকটা আছে এমসিকিউ। হোয়াট ইজ আ ড্রিম? ড্রিম বলতে কি বোঝো তোমরা? দেখো, ড্রিম কি? এটা খুবই সহজ, তাই না? ড্রিম কি হ্যালুসিনেশন, যে মনে হচ্ছে এটা হবে কি হবে না এমন কিছু? নাকি স্বপ্ন কি একটা আমার সতর্কতার একটা অবস্থা, সতর্ক মাইন্ডে, আর স্টেট অফ কনসিয়াসনেস? নাকি স্বপ্ন হচ্ছে থটস, ইমোশন এবং ইমেজের কালেকশন, কম্বিনেশন, তাই না? তাহলে স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে a collection of thoughts, emotions and images during sleep. তাহলে আমরা যতটুকু অংশ বললাম সেখান থেকে আমরা এই 6টা এমসিকিউ আমরা প্র্যাকটিস করলাম। আমরা যদি ঠিক এইভাবে পড়ি তাহলে আমার মনে হয় না যে একটা প্যাসেজ থেকে আসলে এমসিকিউ আসলে আমাদের জন্য খুব বেশি বিপদ হবে। তো আমরা একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো দুইটা কোয়েশ্চেন এসেছে, একটা হচ্ছে হোয়াট ইজ আ ড্রিম, আর এটা হচ্ছে ডিফাইন ড্রিম ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। তোমার নিজের ভাষায় বলতে হবে যে স্বপ্ন কি। তুমি বই থেকে যদি হুবহু কোয়েশ্চেন আনসার তুলে দাও তাহলে কিন্তু তুমি সেখানে একেবারে জিরো পাবে। তাহলে কোয়েশ্চেন আনসারে যদি তুমি ভালো করতে চাও তাহলে কোয়েশ্চেন যেটা ডিমান্ড করবে অতটুকু আনসারই তোমাকে লিখতে হবে নিজের ভাষায়, এবং সেই লেখায় যদি গ্রামাটিক্যালি কোনো মিস্টেক না থাকে তুমি কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে। তাহলে এই কোয়েশ্চেনটা দেখো, স্বপ্ন কি? আমরা আমাদের মধ্যে চিন্তা করলে স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে একটা মেন্টাল একটা কি বিষয়বস্তু হতে পারে, মেন্টাল একটা চিন্তা ভাবনা হতে পারে, যেটা কিসের মাধ্যমে কম্বিনেশনটা হয়? সেই কম্বিনেশনটা হতে পারে আমার চিন্তা ভাবনা, হতে পারে আমার ইমোশনস, হতে পারে ইমেজেস। এবং স্বপ্নগুলো আমরা এক্সপিরিয়েন্স করি, মানে ওই নর্মালি এক্সপিরিয়েন্স ড্রিমস কখন করি? আমাদের ঘুমের ভিতরে। তাহলে আমরা যদি এই কোয়েশ্চেন আনসার গুলো লিখতে চাই তাহলে আমাদের প্যাসেজের উপর ভালো ধারণার পাশাপাশি অবশ্যই আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর যোগ্যতা অর্জন করতে হবে, দক্ষতা বৃদ্ধি করতে হবে। আমরা সেই ফ্রি হ্যান্ড রাইটিং নিয়েও তোমাদের জন্য খুব শীঘ্রই দ্রুত আমরা শর্ট কোর্স নিয়ে আসছি, যেখানে তোমরা কয়েকটি ক্লাসের মাধ্যমে অতি সহজে আমি বিশ্বাস করি যে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ ডেভেলপ করতে পারবে এবং যে কোনো রাইটিং এ তোমরা মানসম্মত লেখা লিখতে পারবে। তো আমরা আজকে আসলে এ পর্যন্তই। এখান থেকে একটা ফ্লোচার্টও আসতে পারে। তো আমরা যখন মূল কোর্সে চলে যাব আমরা আরো অনেক ফ্রি ক্লাস তোমাদেরকে দিব, এবং তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমরা 2025 এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি পেইড কোর্স চালু করতে যাচ্ছি। দুটি পেইড কোর্স, দুঃখিত আমি। একটি হচ্ছে ইবিআই ইংলিশ বাংলা আইসিটি, সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য মাত্র 1000 টাকা এই কোর্সটি তোমরা করতে পারবে। শতাধিক ক্লাস এখানে রয়েছে, মডেল টেস্টের ব্যবস্থা রয়েছে। আরেকটা হচ্ছে ইবিআই অর্থাৎ ইকোনমিক্স, ইংলিশ, বাংলা এবং আইসিটি শুধুমাত্র মানবিক বিভাগের জন্য মাত্র 1200 টাকায়, যে কোর্সগুলোতে তোমরা অংশগ্রহণ করে আমাদের এই মজাদার ক্লাসগুলো উপভোগ করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।